নমস্কার। আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আজ একটু মিষ্টি মুখ হয়ে যাক। তা আজ বলবো পায়েসের কথা। নিশ্চয়ই সকলের মুখে জল চলে এলো, কারণ আমরা তো সকলেই পায়েস খেতে ভালোবাসি। আর পায়েস আমাদের যে কোনো শুভ অনুষ্ঠান বলুন, ঠাকুরের ভোগ নিবেদন বলুন, সবেতে আমরা পায়েস ব্যবহার করি, মানে পায়েস রান্না করে থাকি। যে ভোগে যে কোনো রান্নাই হোক না কেন, খিচুড়ি, লুচি বা পোলাও যাই হোক, পায়েস কিন্তু থাকবে। তা পায়েস কোথার থেকে এসছে বা পায়েস কতদিন ধরে আমরা খাচ্ছি সেটা একবার জেনে নেওয়া যাক। পায়েস কথাটা কিন্তু সংস্কৃতে পায়স কথা থেকে এসছে। পায়েস মানে দুধ, দুধের খাবার সেহেতু পায়েস কথাটা। তা এই পায়েসটা কিন্তু আমাদের শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নেই। যেমন উত্তর ভারতের দিকে একে বলা হয় ক্ষীর, সেখানে চালকে একটু গুঁড়ো করে নেওয়া হয়। আবার দক্ষিণ ভারতে পায়েসম, মানে ওখানে নারকেলের দুধ দিয়ে পায়েস তৈরি করা হয়। আবার আমরা যে ফিরনি খাই খুব আনন্দ করে, সেই ফিরনিটা কিন্তু পায়েসেরই একটা সংস্করণ। এটা পারস্য সংস্করণ, এটা পারস্য দেশ থেকে এসছে। তাই এবার জানা যাক পায়েস কতদিন ধরে আমরা খাচ্ছি। কথিত আছে যে 2000 বছর আগে উড়িষ্যায় যে পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেই মন্দিরের রান্নাঘরে এই পায়েসের সৃষ্টি। ও তৎকালীন যে রাজকুমার ছিলেন, তিনি একটি সেতু আর স্থাপত্যের মধ্যে একটি সমস্যা পড়েছিল। সেই সমস্যা সমাধানের জন্য যে কামনা করেছিলেন ভগবানের কাছে, তার জন্যে তিনি চালের বল তৈরি করে সেটা মিষ্টি দুধের মধ্যে ফেলে এই রান্নাটা সৃষ্টি করেছিলেন, মানে ঠাকুরকে নিবেদন করেছিলেন। আবার মঙ্গল কাব্যেও কিন্তু আমরা পায়েসের উল্লেখ পাই। যেমন মনসা মঙ্গল কাব্যে যে লক্ষিন্দরের মা সনকা, তার সাতভক্ষণ অনুষ্ঠানে তো প্রচুর পরিমাণ খাদ্য সম্ভারের উল্লেখ আমরা পাই, তার মধ্যে কিন্তু পায়েসও রয়েছে। আবার চণ্ডীমঙ্গল কাব্যে মা চণ্ডীকে পায়েস নিবেদন করা হয়েছে ভোগ হিসাবে। কিন্তু পায়েস কিন্তু অত শিশুও নয়, পায়েস কিন্তু আরও অনেক বেশি বয়স্ক। যেমন ধরুন 2500 বছর আগে যে বুদ্ধদেব যে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, মানে বোধি লাভ করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন, তিনি কিন্তু জ্ঞান লাভ করার পর সুজাতা নাম নিয়ে একজন মহিলার হাত থেকে পায়েস নিয়ে গ্রহণ করেছিলেন। তাহলে সেইটাও প্রায় 2500 বছর আগে। তাই আবার আরও আগে রামায়ণেও কিন্তু আমরা পায়েসের উল্লেখ পাই। যেমন ধরুন দশরথ তার যখন সন্তান কামনায় সে যখন পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের শেষে যে ঋষ্যসিংহ মুনি, যিনি যজ্ঞের মানে হোতা ছিলেন, তিনি কিন্তু এক বাটি পায়েস নিয়ে তার রাজার হাতে দিয়েছিলেন যে রানীদের খাওয়ানোর জন্যে। এবং সেই পায়েস ভক্ষণ করে কিন্তু রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম হয়েছিল। আবার সেই ঋষ্যসিংহ মুনি ছিলেন কিন্তু দশরথের জামাই, মানে তার মেয়ে শান্তার স্বামী। আবার মহাভারতেও কিন্তু আমরা এই দ্রৌপদীর রান্নাঘরে যদি উকি দিই, সেখানেও কিন্তু আমরা পায়েস দেখতে পাই। সেখানে তিনি দুধ এবং মধু দ্বারা পায়েস রান্না করে শ্রীকৃষ্ণকে খাইয়েছিলেন। আবার বৈদিক যুগেও কিন্তু আমরা পায়েসের উল্লেখ পাই। সেখানে প্রতিটা যে যজ্ঞ হতো, যখনই কোনো যজ্ঞ হতো, সেই যজ্ঞতে যে দেব দেবীর উদ্দেশ্যে যজ্ঞ হতো, তাকে নিবেদন করার জন্যে সেখানে দুধ, ঘি এবং পায়েস উৎসর্গ করা হতো। যেমন ধরুন আমরা পৈতের সময় আমাদের যজ্ঞ শেষে আমাদের ওখানে বানানো হয়, তো যে যাদের পৈতে হয়েছে বা উপনয়ন হয়েছে তারা জানবেন যে ওখানে চাল আর দুধ দিয়ে, ওখানে কোনো মিষ্টি কোনো জিনিস দেওয়া হয় না, গুড় বা চিনি কিছুই না, একটা চড়ু রান্না করা হয় সেই রকমই। হ্যাঁ, তবে এই যে পায়েস রান্না করা মানে পায়েস যে মানে আমরা খাচ্ছি, সেটা কিন্তু লিখিত যে প্রথম আমরা মানে রেসিপি পাই বইতে, সেই রেসিপি কিন্তু প্রথম আমরা দেখতে পাই 1887 সালে বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখা মিষ্টান্ন পাক নামক বইতে। তাহলে এবার জানলেন যে পায়েসের রেসিপি আমরা জানলাম ওই বই থেকে। আর এখন তো ঘরে ঘরেই পায়েস সবাই জানছে, বিভিন্ন রকম পায়েস আমরা নতুন নতুনভাবে সৃষ্টি করেছি। হ্যাঁ, তাহলে এবার থেকে নিশ্চিন্তে পায়েস খান, অনেক বছরের পুরনো এই খাবার। তবে যারা খুব মিষ্টি মানুষ, তারা আর পায়েসটা আমার মনে হয় না স্বাদ গ্রহণ করে তাদের রক্তের মিষ্টতাটা বাড়ানো খুব একটা ভালো কাজ হবে না। তারা বরঞ্চ আমার গল্পটা শুনেই তৃপ্ত হন। তাহলে সকলে খুব ভালো থাকবেন। আর আমার গল্প শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন নতুন গল্প নিয়ে আবার পরের দিন আসবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।